ভারতে খেলতে চাইলে বাদ দিতে হবে মুস্তাফিজকে, ছাড়তে হবে বাংলাদেশের জার্সিও। সরকারকে সিকিউরিটি কমিটির চিঠি, আইসিসি পর্যবেক্ষণেও নিরাপত্তা ঝুঁকি প্রমাণিত বললেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। দর্শক, প্রধান শিরোনাম দেখছিলেন। শিরোনামে আরো যা থাকছে: রীতি মেনে সিলেটে মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান। আমাদের তরফ থেকে কোন রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে ব্যর্থতার অভিযোগ ফখরুলের। সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি, ইইউ প্রতিনিধিকে ডাক্তার শফিকুর। দু একদিনের মধ্যে আসবে জামাত এনসিপির জোটের আসন ঘোষণা। যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, আমরা তাদেরকে বলেছি ইনশাআল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। আমলাতন্ত্রের কাছে অসহায় আত্মসমর্পণ সরকারের, পর্যবেক্ষণ টিআইবির। পুলিশ সংস্কার নামে পুরনো ব্যবস্থার পুনর্বাসনের অভিযোগ। কারফিউ দিয়ে আন্দোলন দমাতে চেয়েছিল সালমান আনিসুল, 5 অভিযোগের বিচার শুরু। হাদির হত্যার চার্জশিটের সময় বেঁধে দিল ট্রাইব্যুনাল। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ, সেই সঙ্গে আছি আমি জান্নাতুল কলি। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। ভারতে নিরাপদে খেলতে চাইলে মুস্তাফিজকে বাদ দিয়ে দল গঠন ছাড়াও বাংলাদেশের জার্সি না পড়তে বলেছে আইসিসির সিকিউরিটি কমিটি। এছাড়া বাংলাদেশের নির্বাচন যত এগিয়ে আসবে নিরাপত্তা ঝুঁকি তত বাড়বে বলেও জানানো হয়েছে সরকারকে পাঠানো ওই চিঠিতে। আর এই চিঠির বিপরীতে ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন এমন বিদ্বেষপূর্ণ পরিবেশে কোনোভাবেই দল পাঠাবে না বাংলাদেশ। আর এই চিঠিতেই ভারতের বাংলাদেশি প্লেয়ারদের নিরাপত্তা ঝুঁকির প্রমাণও রয়েছে। ক্রিকেট বিশ্বকাপ নিয়ে তোলপাড় ভারত বাংলাদেশ। বিসিবি যখন নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপে দল না পাঠাতে অনড়, আইসিসিকে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের অনুরোধ করে দ্বিতীয় চিঠির উত্তরের অপেক্ষায় তখন বোমা ফাটালেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বাফুফে পরিদর্শনে এসে আসিফ নজরুল জানান আইসিসির সিকিউরিটি টিম থেকে একটি চিঠি পেয়েছেন তারা, যেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে মুস্তাফিজকে বাদ দিয়ে ভারত যেতে হবে টাইগারদের। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। সেই চিঠিতে আরো লেখা হয়েছে বাংলাদেশের সমর্থকরা যদি ভারতে দেশের জার্সি গায়ে ঘোরাফেরা করে তবে নিরাপত্তার ঝুঁকি আরো বাড়বে। সেই সাথে বাংলাদেশের নির্বাচন যতই এগিয়ে আসবে ভারত ততই অনিরাপদ হবে বাংলাদেশিদের জন্য। আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। আইসিসিকে পাঠানো চিঠির উত্তর এখনো পায়নি বিসিবি। সেই সাথে ভারতীয় গণমাধ্যমগুলি কলকাতা ও মুম্বাই থেকে ভেন্যু সরিয়ে ভারতের অন্য রাজ্যে নেয়ার প্রস্তাব দিয়েছে। এসব খবর ভিত্তিহীন বলেন ক্রীড়া উপদেষ্টা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা। বিগত 3 নির্বাচনে অনিয়ম খুঁজে বের করতে প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে তদন্ত কমিশন। প্রতিবেদন বলছে ভোটে অনিয়ম জালিয়াতিতে পুলিশ, জনপ্রশাসন এবং সেনাবাহিনীর একটি অংশ জড়িত ছিল। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে এই প্রতিবেদন জমা দিয়েছে কমিশন। বেছে বেছে যাদের নিজেদের লোকদেরকে নিয়ে ইলেকশন কমিশনগুলো গঠন করা হয় এবং ইলেকশন কমিশন যেভাবে ইলেকশনটা কন্ডাক্ট করে ওই পুরোটাই ছিল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য বিউরোক্রেসি, আন্ডার দ্য সিভিল গভর্নমেন্ট। সিলেট থেকে 22 জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ভোটারদের কাছে টানতে এরই মধ্যে জনবান্ধব ইশতেহার প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। ভোটের আগে অবৈধ অস্ত্র উদ্ধার কাজের সফলতা নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহর মাজার থেকেই নির্বাচনী প্রচার শুরু করা বড় রাজনৈতিক দলগুলোর দীর্ঘদিনের রেওয়াজ। বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমানও সেই পথে হাঁটছেন। বিএনপি নেতারা জানান, আগামী 22 জানুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার শুরুর প্রথম দিনেই সিলেটে পা রাখবেন দলের চেয়ারম্যান। সেখানে মাজার জিয়ারতের পরই ভোটের প্রচারে নেমে পড়বেন তিনি। আর প্রথম নির্বাচনী সমাবেশ করবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় এমন কোনো কাজ করছে না বিএনপি। আমাদের তরফ থেকে কোনো রকম নির্বাচনী আচরণ বিধি যাতে কোনো লঙ্ঘন হয় সেগুলো কিন্তু আমরা করছি না, কিছুই করছি না। সেখানে আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ উপহার দিচ্ছে, কেউ কেউ নানাভাবে বিভিন্নভাবে বিভ্রান্তিমূলক কথা বলছে। বিএনপির নির্বাচনী ইশতেহারে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা হচ্ছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ডক্টর মঈন খান। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ কথা বলেন তারা। আজকে যে দাবি দেওয়ার তালিকাগুলো আমরা দেখেছি, আমি যে কথা একটু আগে বলেছি যে 150 বছরেও সেই তালিকার অনেকগুলো মেটানো হয়নি, সেই প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমজীবী মানুষের কল্যাণের জন্য যে দাবি বা আকাঙ্ক্ষাগুলি উপস্থাপিত হয়েছে শ্রমিক ইশতেহারে, সেটার প্রতি আমরা রাজনৈতিক দলগুলির সমর্থন পাব। নির্বাচন সামনে রেখে সরকারের তরফ থেকে আশ্বাস দেয়া হলেও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর সাফল্য দেখছেন না বিএনপি মহাসচিব। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমরা এটাতে খুব উদ্বিগ্ন, কনসার্ন। বিশেষ আমরা মনে করি এটা সরকারের একটা ব্যর্থতাই বলবো যে তারা অস্ত্র উদ্ধার করতে পারেনি এবং এখন পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই রকম একটা উন্নত হয়েছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমি আশাবাদী, আমি মনে করি যে নির্বাচন চলাকালীন সবাই সেটা ইমপ্রুভ করবে আরো এবং একটা ভালো অবস্থায় আসবে। ক্রিকেটার মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া দেশের জন্য অপমান বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমরা মনে করি এটা আমাদের দেশকে অপমান করা হয়েছে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সমাধানে ইসিকে আহ্বান জানানো হয়েছে, না হলে জনগণকে সব জানানো হবে। মঙ্গলবার ইইউ প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে গণমাধ্যমে এই তথ্য জানানো হয়। এনসিপি সহ 11 দলীয় জোটের সাথে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে জানিয়ে জামায়াত আমির জানান, 2-1 দিনের মধ্যে আসবে ঘোষণা। রাজপথে আন্দোলনের সঙ্গী 8 দলের সাথে নির্বাচনী জোটে এনসিপি সহ আরও 3 দল যুক্ত হওয়ায় ভোটের মাঠে এখন জামায়াতের সঙ্গী 11 দল। এর মধ্যে শরিক দলগুলোর সাথে আসন সমঝোতা প্রায় শেষ, এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার। সোমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে এমনটি জানান জামায়াত আমির। তারা জানতে চেয়েছেন আমাদের দল এবং আমাদের যাদের সাথে সমঝোতা হয়েছে ইলেকশনের জন্য আমাদের প্রস্তুতি কেমন, আমাদের এই সমঝোতা সম্পূর্ণ হয়েছে কিনা, না হলে কখন হবে। আমরা তাদেরকে বলেছি ইনশাল্লাহ আগামীকালকের মধ্যে এটা একটা ফাইনাল শেপ পাবে। ভোটের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি বলেও ইইউ প্রতিনিধি দলকে জানিয়েছে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সমাধানে ইসিকে আহ্বান জানানো হয়েছে, না হলে জনগণকে সব জানাবে জামায়াত। নির্বাচনী পরিবেশ তৈরি হয় না, শুধু আমাদের দাবি চাহিদা নির্বাচনটা সুষ্ঠু হোক, ভোটাররা নির্বিঘ্নে গিয়ে তার ভোটটা সে নিজেই দিক, ভোট দেওয়ার পরে তার ভোটের রিফ্লেকশনটা ফলাফলে উঠে আসুক। জামায়াত ক্ষমতায় গেলে অন্যান্য দেশের সাথে কেমন সম্পর্ক রাখবেন এমন প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, সরকারে গেলে বিদেশিদের সাথে সুসম্পর্ক রাখবে জামায়াতে ইসলামী। বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করে আমরা আমাদের দেশকে সামনে মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সংস্কারের নামে অন্তর্বর্তী সরকার যা করেছে প্রায় সকল ক্ষেত্রেই তার লক্ষ্যভ্রষ্ট হয়েছে এমন পর্যবেক্ষণের কথা জানিয়েছে গবেষণা সংস্থা টিআইবি। তারা বলছে, আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করছে সরকার। সংস্থাটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে টিআইবি নির্বাহী পরিচালক
ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, রাষ্ট্র সংস্কারের জন্য সরকার যে 11টি সংস্কার কমিশন গঠন করেছিল তাদের অনেক সুপারিশ অধ্যাদেশ প্রণয়নের ক্ষেত্রে অগ্রাহ্য করা হয়েছে। আর পরবর্তী সরকারের জুলাই সনদ কিভাবে লঙ্ঘন করতে পারে বর্তমান সরকার সেই পথ দেখিয়ে দিয়েছে। গণভোটের সিদ্ধান্ত ছাড়া সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো বাস্তবায়নের কোনো কর্মকৌশল প্রণয়ন করা হয়নি। আর দুর্নীতি দমন কমিশন, পুলিশ সংস্কার কমিশন এবং জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশে সংস্কার পরিপন্থী অনেক বিষয় রয়েছে। জুলাই সনদকে যুক্তিহীনভাবে লঙ্ঘন করে নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে পরবর্তী সরকারগুলোর জন্য। কিভাবে জুলাই সনদ লঙ্ঘন করা যায় সেই দৃষ্টান্ত অন্তর্বর্তী সরকার সৃষ্টি করে পরবর্তী সরকারের জন্য সুযোগ করে দিয়েছে কিভাবে সেটাকে তারাও লঙ্ঘন করতে পারবে। সর্বোপরি অন্তর্বর্তী সরকারের সরকার সংস্কারের নামে যতটুকু করেছে তার প্রায় সকল ক্ষেত্রেই বাস্তবে অধ্যাদেশগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে। অপারেশনালি কোন কাগজটাতে সাইন করবে, কোন সিদ্ধান্তটা স্বাক্ষর দেবে, এটা কিন্তু ওই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ আলটিমেটলি ডিসাইড করে না। অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তিগুলো আছে বা মহল আছে, তারা সিদ্ধান্ত করে যে কোন কমাটা রাখা যাবে, কোন দাড়িটা রাখা যাবে না। নির্বাচন কমিশনের আপিল শুনানির তৃতীয় দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন 41 জন। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল এবং শেরপুর 2 আসনের বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে কমিশন। এছাড়া শুনানিতে 23 জনের আবেদন নামঞ্জুর, 5 জনকে অপেক্ষমান রাখা হয়েছে আর আবেদন প্রত্যাহার করেছেন একজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির তৃতীয় দিনে 70টি আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। আগারগাঁও নির্বাচন কমিশন ভবন অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই শুনানিতে 41 জন প্রার্থী মনোনয়ন ফিরে পান। প্রার্থিতা ফিরে পেয়ে অনেকেই নির্বাচনী অবস্থা ভালো বলে দাবি করেন, আবার প্রার্থিতা ফিরে না পেয়ে রিটার্নিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের অভিযোগ করেন কেউ কেউ। আমরা চেষ্টা করেছিলাম রিটার্নিং অফিসারের কাছে বাছাইয়ের দিন 10ম ব্যক্তিকে হাজিরও করেছিলাম, কিন্তু তারা আমলে নেননি। এটা আমার কাছে অগ্রহণযোগ্য মনে হয়েছে। নির্বাচন কমিশন আমার তা গ্রহণ করে আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। হ্যাঁ, ওনারা দেখছেন বলে এমন মনে হচ্ছে না। ওনারা তো খালি বলেছেন স্টেটমেন্ট না, ঋণ বিবরণী। আমি কিন্তু ঋণ বিবরণী নিয়ে আসলাম, ওনারা দেন নাই ঋণ বিবরণী। যদি আমি এর আগে আমি ক্লোজ করেছিলাম নাম বুঝতে। 10 জনের স্বাক্ষরের 9 জন ঠিক আছে, একজন স্বীকার বলে করেছি, সেটা আমি প্রুফ করেছি, সে আমাকে স্বাক্ষর দিয়েছে, সেটা প্রমাণ দিয়েছি, আমাকে ইনশাআল্লাহ বৈধ হয়েছি। এদিকে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াত প্রার্থী AKM ফজলুল হকের আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। একই কারণে মনোনয়ন স্থগিত রাখা হয়েছে শেরপুর 2 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরীর। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে, সেজন্য কাউকে আপনি অ্যাকসেপ্ট করবেন, কাউকে করবেন না, তাহলে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না, জাস্টিস ফর সবার জন্য সেম হলো না। মোট 645টি আপিলের নিষ্পত্তি হবে 18 জানুয়ারির মধ্যে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। দোকান কর্মচারীর সাথে পালিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় রাজধানীর বনশ্রীতে স্কুল ছাত্রী ফাতেমাকে কুপিয়ে হত্যা করে মিলন মল্লিক। বাগেরহাট থেকে আসা মিলনকে গ্রেপ্তারের পর রাজধানীর কারওয়ান বাজারে ব্রিফিং এসব কথা জানায় র্যাব। ফাঁকা বাসায় এমন খুনের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। র্যাব বলছে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। দক্ষিণ বনশ্রীর এল ব্লকের প্রীতম ভিলা বাসাটিতে এখনো চাপা কান্না। শনিবার বাসাটি থেকে স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সিসিটিভি ফুটেজে ঘটনার দিন তাদের রেস্তোরাঁর এক কর্মী মিলনকে ওই বাসায় ঢুকতে দেখা যায়। স্কুল ছাত্রী ফাতেমা হত্যার রহস্যজট খুলতে সিসি ক্যামেরার ফুটেজ ও বোনের সন্দেহই সত্য হলো। র্যাবের হাতে ধরা পড়ল মিলন মল্লিক। ঘটনার পর বাগেরহাটে আত্মগোপনে চলে যায় মিলন। পরে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে আসে র্যাব। র্যাব জানায় দোকান কর্মচারীর সাথে পালিয়ে যেতে অস্বীকৃতি জানানোয় ক্ষুব্ধ হয়ে ফাতেমাকে কুপিয়ে হত্যা করে আসামি মিলন। সোমবার রাজধানীর কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে এসব কথা জানায় র্যাব। বেশ কিছুদিন ধরে মিলন ভিকটিমকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার পূর্ব রাতে আসামি ভিকটিমের বাসায় যখন তিনি খাবার আনতে যান,
তখন পুনরায় ভিকটিমকে অনৈতিক প্রস্তাব প্রদান করেন। ভিকটিম আসামির প্রস্তাবে রাজি না হয়ে তাকে গালিগালাজ করেন এবং আসামি ক্ষিপ্ত হয়ে পরদিন তার বিরুদ্ধে একটা প্রতিশোধের সিদ্ধান্ত গ্রহণ করেন। ছোট মেয়ে ফাতেমা সহ 2 মেয়েকে ঢাকায় রেখে স্ত্রী, ছেলে ও মেয়ের বউ সহ গেল বুধবার গ্রামের বাড়ি হবিগঞ্জে যায় ফাতেমার পরিবার। এর মধ্যে ফাঁকা বাসায় সুযোগ পেয়ে শনিবার দুপুরে ধারালো দা দিয়ে গলায় জখম করে হত্যা করা হয় ফাতেমাকে। পরবর্তীতে পুনরায় তিনি তার বাসায় যান এবং অনৈতিক প্রস্তাবের ব্যাপারে আবার তাকে জানান। পরবর্তীতে ভিকটিমের চিৎকার চেঁচামেচিতে লোক সমাগম হওয়ার ভয়ে রান্নাঘরে থাকা বটি দিয়ে আসামি ভিকটিম গলা কেটে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর ঘটনাস্থল হতে দ্রুত তিনি পালিয়ে যান। ফাঁকা বাসায় এমন খুনের ঘটনায় আতঙ্ক বাড়ছে নগরবাসীর। র্যাব বলছে আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে সবাইকে। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। চলতি বছরের মূল বরাদ্দ থেকে 13.04% কমিয়ে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি RADP অনুমোদন দিয়েছে সরকার। সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। আর সংশোধিত এডিপিতে 30,000 কোটি টাকা বরাদ্দ কমানো হয়েছে। এর মধ্যে স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ কমেছে 73%, আর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষায় কমেছে 55%। পরিকল্পনা কমিশনের কর্মকর্তা জানান, প্রকল্প বাস্তবায়নের ধীরগতি এবং মন্ত্রণালয়গুলোর চাহিদা কমে যাওয়াই বরাদ্দের হ্রাসের মূল কারণ। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে সঙ্গে ছিলেন যারা এতক্ষণ। ধন্যবাদ সবাইকে।